দরকার হলে আমরা ঘাস খেয়ে থাকব, প্রয়োজনে ক্ষুধার্ত থাকব, তারপর আমরা আমাদের নিজস্ব কিছু পারমাণবিক বোমা তৈরি করবই। জুলফিকার আলী ভুট্টোর এই অদম্য ইচ্ছার প্রতিফলনই হলো বিশ্বের 9টি পারমাণবিক ক্ষমতাধর দেশের মধ্যে পাকিস্তানে একমাত্র মুসলিম রাষ্ট্র যারা আজ 170টি পারমাণবিক ওয়ারহেডের মালিক। কিন্তু কাজটা অতটা সহজ ছিল না। ইসরায়েল ভারতের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে সেটা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছিল, যেটা শেষ পর্যন্ত সফল হয়নি। এমনকি এই বছরের জুন মাসে ইসরায়েল যেভাবে ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকে একদম প্রিসাইজলি টার্গেট করে হত্যা করেছে, ঠিক একইভাবে পাকিস্তানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট আব্দুল কাদির খানকেও হত্যার পরিকল্পনা করেছিল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ পাকিস্তানের পারমাণবিক কার্যক্রম আটকাতে আব্দুল কাদের খানের সাথে কাজ করা প্রায় প্রত্যেকটি ইউরোপীয় কোম্পানির বিরুদ্ধে অভিযান শুরু করে। উদাহরণস্বরূপ পশ্চিম জার্মানির একটা কোম্পানি যারা আব্দুল কাদের খানের সাথে কাজ করতেছিল, ওই কোম্পানির ম্যানেজারকে মোসাদ লেটার বোমা পাঠায়, মানে চিঠির ভিতরে করে বোমা পাঠায়। ওই বোমা বিস্ফোরিত হয়ে ফরচুনেটলি ওই ম্যানেজার বেঁচে গেলেও ওই ম্যানেজারের কুকুরটি মারা যায়। সিমিলারলি মোসাদ আরও একটা বোমা হামলা চালায় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে কাজ করা সুইস কোম্পানি কোরা ইঞ্জিনিয়ারিং এর একজন সিনিয়র এক্সিকিউটিভকে টার্গেট করে। এরকম আর একটা কোম্পানি যারা আব্দুল কাদের খানের সাথে কাজ করতেছিল, ভ্যাকুয়াম অপারেট টেকনিক ব্যাট কোম্পানির সিইও সিগফ্রাইডকেও ফোন করে মোসাদ কর্মীরা একের পর এক হুমকি দেয়। সিগফ্রাইড সুইস পুলিশের কাছে তার অভিযোগে জানায় যে মোসাদ কর্মীরা বারবার তাকে এবং তার কর্মীদেরকে কল দিয়ে হুমকি দিচ্ছে। এমনকি জার্মানিতে ইসরায়েল দূতাবাসের ডেভিড নামক এক সদস্য সিগফ্রাইডকে পারমাণবিক অস্ত্র সম্পর্কিত ব্যবসা থেকে সরে গিয়ে ব্যবসা বন্ধ করে দিয়ে টেক্সটাইল ব্যবসা করতে বলেছিল। পাকিস্তানকে থামানোর এই সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ইসরায়েল ভারতের কাছে প্রস্তাব দেয় যে ভারতীয় সহায়তায় দুই দেশ মিলে পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলা অবস্থিত যে কাহুটা পারমাণবিক স্থাপনা আছে সেটা হামলা চালিয়ে সেটা পুরোপুরি ধ্বংস করে দেবে। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইসরায়েলের প্রস্তাবে রাজি হয়ে প্ল্যান এক্সিকিউট করার জন্য সকল রকম সহযোগিতার আশ্বাস দেয়। প্ল্যান ছিল ইসরায়েলি F-16 ও F-15 যুদ্ধ বিমানগুলো ভারতের গুজরাটের জামনগর বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে পাকিস্তানের কাহুটা পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। কিন্তু পরবর্তীতে অপারেশনের ঠিক আগ মুহূর্তে ইন্দিরা গান্ধী কোনো এক অজানা কারণে এই পরিকল্পনা থেকে সরে আসে, ফলে ইসরায়েলের এই পরিকল্পনাও ভেস্তে যায়। এরপর 1987 সালে ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হয়, তখন ভারতীয় সেনাপ্রধান আবারও পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করেন। ভারতীয় সেনাপ্রধান জেনারেল কৃষ্ণস্বামী সুন্দরজি পাকিস্তানের বর্ডারে প্রায় 8 লাখ সৈন্য মহড়ার জন্য পাঠায়, সঙ্গে শত শত ট্যাঙ্ক, সাজাওয়াজান জঙ্গি বিমানগুলোকেও মহড়ার জন্য মোতায়েন করা হয়। ফলে সেখানে একটা যুদ্ধ থমথমে পরিস্থিতি তৈরি হয়। ভারতীয় সেনাপ্রধানের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে যুদ্ধের জন্য প্রভোক করা, পাকিস্তানকে যুদ্ধের জন্য উস্কে দেয়া, যাতে ভারতের উস্কানিতে পাকিস্তান সত্যি সত্যি একটা যুদ্ধে জড়িয়ে যায়। আর পাকিস্তান যদি একবার যুদ্ধে জড়িয়ে যায়, সেই যুদ্ধের সুযোগ নিয়ে ভারত পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে সেটা ধ্বংস করে দেবে। কিন্তু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ভারতের সেনাপ্রধানের এই প্ল্যান সম্পর্কে অবগত ছিলেন না। কিন্তু পরবর্তীতে যখন তিনি এটা সম্পর্কে জানতে পারেন, তখন তিনি দ্রুত গতিতে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। ফলশ্রুতিতে ভারতীয় সেনাপ্রধানের এই পরিকল্পনাও ভেস্তে যায়। পাকিস্তান, ইসরায়েল এবং ইন্ডিয়ার ব্যাপক গোপন পরিকল্পনাও বাধার সম্মুখীন হলেও চীন কিন্তু গোপনে পাকিস্তানকে ব্যাপক সহায়তা করে। এমনকি চীন পাকিস্তানকে ইউরেনিয়াম, টাইটেনিয়াম ও পারমাণবিক বিজ্ঞানী পর্যন্ত পাঠিয়ে সাহায্য করে। একদিকে পাকিস্তান, ইসরায়েল এবং ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করে, অন্যদিকে চীনের সহায়তা নিয়ে পাকিস্তান পারমাণবিক বোমা তৈরির একদম শেষ ধাপে পৌঁছে যায়। 1990 দশকের শেষ দিকে পাকিস্তান পারমাণবিক বোমা টেস্ট করার জন্য একদম রেডি ছিল, জাস্ট একটা প্রপার টাইমের অপেক্ষা, একটা সুন্দর সময়ের অপেক্ষা। এরপরে 1998 সালে ভারত আবারও তাদের উন্নত পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। ঠিক তখনই পাকিস্তান আর দেরি না করে বেলুচিস্তানের মরুভূমিতে সফলভাবে নিজস্ব পরীক্ষা সম্পন্ন করে। নারে তাকবীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে বেলুচ মরুভূমি এবং পাকিস্তান আত্মপ্রকাশ করে বিশ্বের 7ম পারমাণবিক ক্ষমতাধর দেশ হিসাবে। প্রশ্ন হলো পাকিস্তানের কেন এরকম ভয়ঙ্কর পারমাণবিক বোমার প্রয়োজন হলো। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো পাকিস্তানের মতো অর্থনীতিতে ভঙ্গুর ধ্বজভঙ্গ একটা দেশ কিভাবে এই পারমাণবিক বোমা অ্যাচিভ করে ফেললো, যেখানে ইরাক, ইরান, মিশর এমনকি সৌদি আরব পর্যন্ত এখনো সেটা অ্যাচিভ করতে পারছে না। এর উত্তর জানার জন্য আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। 18 মে 1974 ভারত বিশ্বকে অবাক করে দিয়ে অপারেশন স্মাইলিং বুদ্ধা নামে প্রথমবারের মতো সফল পারমাণবিক পরীক্ষা চালায়। এই বোমা তারা তৈরি করেছিল আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের দেয়া শান্তিপূর্ণ
কাজে ব্যবহারের জন্য প্রযুক্তি থেকে। শান্তিপূর্ণ কাজ বলতে পারমাণবিক চুল্লি বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা বিজ্ঞান এছাড়া উন্নত গবেষণার জন্য। আর সেই সকল শান্তিপূর্ণ কাজের জন্য প্রযুক্তি দিয়ে ভারত বোমা তৈরি করে ফেলে। আর এটা নিয়ে যখন ইন্দিরা গান্ধীকে প্রশ্ন করা হয় তখন ইন্দিরা গান্ধী বা ভারতের জবাব ছিল কিছুটা এরকম যে আমরা শান্তিপূর্ণ কাজের জন্য এই নিউক্লিয়ার টেস্টটা করেছি। কিন্তু পাকিস্তান বা ইসলামাবাদ ভারতের এই উত্তরে সন্তুষ্ট হয় নাই, কারণ পাকিস্তান অলরেডি ট্রমাটাইজ ছিল, যেখানে ভারতের কাছে হেরে তারা তাদের বিশাল ভূখণ্ড পূর্ব পাকিস্তান হারিয়ে ফেলতে হয়েছে। সো সেখানে ভারত যদি এরকম নিউক্লিয়ারলি শক্তিশালী হয়ে ওঠে, পারমাণবিক ক্ষমতাধর হয়ে ওঠে, সেটা অন্য যে কোনো দেশের তুলনায় পাকিস্তানের জন্য সবচাইতে বড় টেনশনের। এই জন্য পাকিস্তান আমেরিকার কাছে দাবি তোলে যে ভারতের এগেনস্টে স্যাংশন দেওয়ার জন্য, ভারতের এগেনস্টে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য। কিন্তু তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার পাকিস্তানের দাবির ব্যাপারে একেবারে নিষ্ক্রিয় ছিল। ভাবখানা এমন ছিল যে তিনি পাকিস্তানকে বলতে চাইছেন রিয়েলিটি মাইনা নাও। তখন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো 19 তারিখ মানে 18 তারিখ ইন্ডিয়া টেস্ট করে 19 তারিখই ওপেন মিডিয়ায় এসে ঘোষণা দেয় পাকিস্তানে তাদের নিজস্ব পারমাণবিক কর্মসূচি চালু করবে। ইন্ডিয়া দিল্লি যদি বানাতে পারে তাহলে ইসলামাবাদও পারমাণবিক বোমা বানাবে, দরকার হলে ঘাস খেয়ে থাকবে, ক্ষুধার্ত থাকবে, তারপরও ইসলামাবাদ পারমাণবিক বোমা বানাবেই। এরকম সরাসরি ঘোষণা দিয়ে, ওপেন ঘোষণা দিয়ে বিশ্বের আর কোনো দেশ পারমাণবিক কর্মসূচি শুরু করেনি। বাট ভুট্টো ওয়াজ টু এক্সেপশনাল। কিন্তু ভুট্টোর জন্য পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেওয়া যতটা সহজ ছিল, রিয়েলিটি ততটা সহজ ছিল না। কারণ অলরেডি 71 সালে তারা একটা যুদ্ধ করছে, সেখানে তাদের যুদ্ধে ব্যাপক ব্যয় হয়েছে, অর্থনীতিতে পাকিস্তান পুরো কোলাপস করে গেছে, যেখানে খাইতেই পারে না তারা। সো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারত এবং পশ্চিমা পরাশক্তির মোকাবেলা করে পারমাণবিক বোমা তৈরি করা ছিল প্রায় অসম্ভব। মোস্ট ইম্পর্টেন্টলি ইকোনমিক ক্রাইসিস অ্যাকর্ডিং টু ভুট্টো, আপনি না হয় ঘাস খেয়ে না খেয়ে মোকাবেলা করলেন, কয়েকদিন না খেয়ে থাকলেন, কিন্তু পারমাণবিক বোমা বানানোর জন্য যে নিউক্লিয়ার সায়েন্টিস্টের দরকার, সে সায়েন্টিস্ট ভুট্টো কোথায় পাবে? এখানে আসে দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড, এ ট্রু প্যাট্রিয়ট আব্দুল কাদের খান। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের পিতা। সাবেক সিআইএ প্রধান জর্জ টেনেট একিউ খানকে ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক বলে আখ্যা দেন। এমনকি সাবেক মোসাদ প্রধান সাবতাই সাবিত একিউ খানকে হত্যা করতে না পারা তার অন্যতম ব্যর্থতা হিসাবে এখনো রিগ্রেট করেন। সো বুঝতেই পারতেছেন কেমন পাওয়ার ছিল এই নিউক্লিয়ার বিজ্ঞানীর। খান জন্মগ্রহণ করেন ব্রিটিশ ভারতের ভোপালে। 47 দেশভাগের সময় মাত্র 16 বছর বয়সে পুরো পরিবার সহ খান পাকিস্তানে চলে আসেন। এরপর 1956 সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে স্নাতক শেষ করেন। 3 বছর পর উচ্চশিক্ষার জন্য খান ইউরোপে বাড়ি জমায়। প্রথমে বার্লিন টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে দাতব্য প্রকৌশল, এরপর 1967 সালে ডেলফোর্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও 1972 সালে বেলজিয়ামের লুবেন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি কমপ্লিট করেন। এরপর 1974 সালে খান যোগ দেন আমস্টারডামের ইউরেনকোতে, যেটা একটা প্রধান পারমাণবিক জ্বালানি কোম্পানি ছিল। আর এই কোম্পানি ইউরোপে হাইলি এনরিচড ইউরেনিয়ামের চাহিদা পূরণ করত। যেহেতু আব্দুল কাদের খান অত্যন্ত ট্যালেন্টেড একজন পদার্থবিদ ছিলেন, সেই সুবাদে ইউরেনকোতে কাজ করার সময় পারমাণবিক চুল্লির এনরিচড ইউরেনিয়াম উৎপাদনের জন্য ব্যবহৃত সবচেয়ে উন্নত সেন্ট্রিফিউজের পাশাপাশি টেকনোলজিক্যাল গোপন প্ল্যান এবং ডকুমেন্টের সকল অ্যাক্সেস পান। একেবারে সহজ করে বললে প্রাকৃতিক ইউরেনিয়ামকে কিভাবে বোমা গ্রেড ইউরেনিয়ামে রূপান্তর করা যায়, এই রূপান্তর করার জন্য যত সকল গোপন সিক্রেট প্রযুক্তি আছে সব প্রযুক্তির অ্যাক্সেস পান আব্দুল কাদের খান। কারণ হচ্ছে আব্দুল কাদের খানের ট্যালেন্ট, দক্ষতা এবং ব্যাপক পরিশ্রম। এই তিনটা জিনিসই আব্দুল কাদের খানকে ওই লেভেল পর্যন্ত পৌঁছে দেয়। একিউ খান ইংরেজি, ফার্সি এবং জার্মান এই তিনটা ভাষা এক্সপার্ট ছিলেন। ফলশ্রুতিতে আব্দুল কাদের খান যে ফার্মে কাজ করতেন, ওই ফার্মের ঊর্ধ্বতন কর্মকর্তা মানে ঊর্ধ্বতন সায়েন্টিস্টরা খানকে সেন্ট্রিফিউজ প্রযুক্তির উপর জার্মান যে প্রযুক্তিগত প্রতিবেদনগুলো আছে ওগুলো ট্রান্সলেট করতে দিত। এত গোপন এবং সিক্রেট পেপারগুলো খানকে দিয়ে ট্রান্সলেট করাতো, কারণ খান ছিল তাদের অত্যন্ত বিশ্বাসী এবং অনুগত কর্মী। সো সেই উন্নত সিক্রেট গোপন সেন্ট্রিফিউজ টেকনোলজির প্রতিবেদনগুলো যখন তিনি ট্রান্সলেট করতেন, অনুবাদ করতেন, সেটার মধ্যে যে ড্রয়িং, সেটার মধ্যে যে ভিজুয়াল, সেটার মধ্যে যে ডায়াগ্রামগুলো তিনি দেখতেন, সেটার মধ্যে যে বিবরণীগুলো দেখতেন, সেটার গুরুত্ব, ইম্পর্টেন্স অনুধাবন করতে পেরে খান যেটা করছেন সেটার একটা নকল কপি নিজের কাছে রেখে দিতেন। 1974 সালের মে মাসে যখন ভারত তাদের সফল টেস্ট চালায় এবং আব্দুল কাদের খান সেই খবর শুনতে পারেন, তখন নিজ দেশকে শত্রু দেশের সমকক্ষ করে গড়ে তোলার প্রতিজ্ঞা নিয়ে
খান ছুটে যান নেদারল্যান্ডের হেগে অবস্থিত পাকিস্তান দূতাবাসে, কারণ খান সে সময় অ্যামস্টারডামের ল্যাবরেটরিতে কাজ করতেন। দূতাবাসে গিয়ে আব্দুল কাদের খান পাকিস্তানের দূতাবাসের কর্মকর্তাদেরকে জানায় তিনি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে সাহায্য করতে চান, কিন্তু দূতাবাসের কর্মকর্তারা তাকে নিরুৎসাহিত করে। তার প্রোফাইল থেকে দূতাবাসের কর্মকর্তারা বলে একজন ধাতব প্রকৌশলী হিসেবে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে কাজ পাওয়া তার জন্য কঠিন হবে। পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণের উপাদান তৈরি করার বেসিকলি দুইটা ওয়ে আছে বা দুইটা রাস্তা আছে। প্রথমটি হলো প্লুটোনিয়াম প্রক্রিয়াজাত করে, দ্বিতীয়টি হলো সেন্ট্রিফিউজ, হাইলি সেন্ট্রিফিউজ ব্যবহার করে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করা, যেটা হাইলি এনরিচড ইউরেনিয়াম বা HEU নামে পরিচিত। পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন PAC অলরেডি এই প্রথম ওয়েতে প্লুটোনিয়াম প্রক্রিয়াজাত প্রক্রিয়ার মাধ্যমে গোপনে পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা চালাচ্ছিল। PAC 1956 সালে যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস প্রোগ্রামের অধীনে প্রতিষ্ঠিত হয়। 1965 সালে পাক ভারত যুদ্ধ, মার্কিন স্যাংশন এবং 1961 সালের যুদ্ধে ভারতের কাছে পরাজয়ের কারণে পূর্ব পাকিস্তান হাতছাড়া। এমন সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বরাতে ভুট্টো জানতে পারে ভারত গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এই ইনফো জানার পর 1972 সালে ভুট্টো মুলতানে বিজ্ঞানী আমলাদের নিয়ে এক গোপন মিটিং করে এবং নিজেরাও পারমাণবিক অস্ত্র তৈরির শপথ নেয়। আর এই উদ্যোগের নাম দেওয়া হয় প্রজেক্ট 706। ভারত যেভাবে প্লুটোনিয়াম দিয়ে বোমা বানিয়েছে ওই একই পথেই পাকিস্তানও বোমা বানানোর সিদ্ধান্ত নেয়। আর এই বোমা বানানোর দায়িত্ব দেয়া হয় পাকিস্তানের খ্যাতিমান পদার্থবিজ্ঞানী মুনির আহমেদ খানের উপর। PAC মুনির আহমেদের নেতৃত্বে গোপনে চেষ্টা করলেও খুব একটা সফলতা আসেনি। এর মধ্যে 74 সালে ভারত যখন সফল পরীক্ষা চালায় তখন ভুট্টোর মাথায় বাজ পড়ার মতো অবস্থা। হিডেন পরমাণু কর্মসূচি থেকে বেরিয়ে এসে ভুট্টো সরাসরি মিডিয়ায় ঘোষণা দেয় পাকিস্তানও পারমাণবিক বোমা তৈরি করবে। কিন্তু এই যে পাকিস্তান গোপনে প্লুটোনিয়াম দিয়ে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করতেছে, এই প্ল্যান সম্পর্কে আব্দুল কাদের খান অবগত ছিলেন না। আগস্ট মাসে আব্দুল কাদের খান পাকিস্তানের দূতাবাস থেকে রিজেক্ট হওয়ার পর সেপ্টেম্বর মাসে আব্দুল কাদের খান সরাসরি ভুট্টোর নিকট চিঠি পাঠায় এবং ওই চিঠিতে লেখে আমার কাছে এমন কিছু প্রযুক্তি আছে যে প্রযুক্তি দিয়ে খুব দ্রুত গতিতে পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব এবং তিনিই পারবেন সেই পারমাণবিক বোমা তৈরি করতে। এই চিঠি যখন ভুট্টোর হাতে পৌঁছায় তখন ভুট্টোর প্রতিক্রিয়া হিসেবে PACর একটা টিমকে পাকিস্তান দূতাবাসের মাধ্যমে খানের সাথে দেখা করতে বলে এবং ওই টিম খানের সাথে সাক্ষাৎকার শেষে যখন ভুট্টোকে পজিটিভ ফিডব্যাক দেয় তখন ভুট্টো আব্দুল কাদের খানকে পাল্টা চিঠিতে পাকিস্তান আসার আমন্ত্রণ জানায় এবং ভুট্টোর সাথে সরাসরি দেখা করতে বলে। ডিসেম্বর মাসে খান নেদারল্যান্ড থেকে পাকিস্তানে নেমে সরাসরি প্রধানমন্ত্রী দফতরে যান। ভুট্টোর সাথে সাক্ষাৎ করে তিনি ব্যাখ্যা করেন কিভাবে হাইলি এনরিচড ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা বানানো সম্ভব এবং তিনি ভুট্টোর সহায়তা পেলে তা খুব দ্রুতই করতে পারবেন। খানের এই সকল ব্যাখ্যা শুনে ভুট্টো খানকে বলে যে তোমার এই কথাগুলো আমার কাছে লজিক্যাল, যুক্তিসঙ্গত মনে হচ্ছে, চলো আমরা আগামীকালকে আরেকটা মিটিং করি। পরদিন ভুট্টো PAC এর প্রধান মুনির আহমেদ সহ আরো বেশ কয়েকজন সিনিয়র বিজ্ঞানী নিয়ে মিটিং এ বসেন এবং খানকে ভুট্টোর গোপন পারমাণবিক প্রজেক্ট 706 সম্পর্কে জানান, যেটা প্লুটোনিয়াম দিয়ে চেষ্টা করা হচ্ছিল। তখন ওই মিটিং এ খান ভুট্টোকে এক্সপ্লেন করেন আপনারা যে প্লুটোনিয়াম দিয়ে চেষ্টা করতেছেন এটা দিয়ে বোমা বানানো সম্ভব, তবে এটা অনেক লং প্রসেসের আর এই বোমা খুব একটা কার্যকরী হবে না, বরং আমার কাছে যে প্রযুক্তি আছে হাইলি এনরিচড ইউরেনিয়াম দিয়ে ওই বোমার চাইতে কয়েক গুণ শক্তিশালী বোমা এবং খুব দ্রুত সময়ের মধ্যে তৈরি করা সম্ভব। সেই মিটিং এ উপস্থিত ছিলেন PAC এর প্রধান মুনির আহমেদ, যিনি অলরেডি 2 বছর ধরে প্লুটোনিয়াম দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। ফলে খানের সাথে মুনির আহমেদের দ্বন্দ্ব স্পষ্টই হয় এবং এই দ্বন্দ্ব দেখতে পেরে ভুট্টো একটা স্মার্ট মুভ নেন। ভুট্টো ওই মিটিং এ কাদের খানকে বলেন যে আপনি আবার নেদারল্যান্ডে ফিরে যান, ইউরেনকোতে ফিরে যান, ফিরে গিয়ে সেখানে আরো উন্নত সেন্ট্রিফিউজ প্রযুক্তি সম্পর্কে আরো গভীর গবেষণা করেন এবং কিভাবে এই টেকনোলজিতে কাজ করা যায় সেটা সম্পর্কে জানেন, সেগুলো নকশা তৈরি করেন, সো যাতে করে আপনি আমাদের প্রজেক্ট 706 এ হেল্প করতে পারেন। ভুট্টোর পরামর্শ অনুসারে খান ইউরেনকোতে ফিরে যায় এবং গোপনে সেন্ট্রিফিউজের সকল নকশা নকল করা শুরু করেন। শুধু তাই না, পাকিস্তান পারমাণবিক বোমা বানানোর জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন সেগুলো কোথা থেকে কেনা যাবে, কোন কোন কোম্পানি থেকে কিনবে তারও লিস্ট করা শুরু করেন। এমনকি সে লিঙ্ক আপও বের করেন। ইউরেনকোর একজন ফটোগ্রাফার বীরম্যান খানের এই সকল সন্দেহজনক কাজকর্ম দেখে ফেলে এবং কোম্পানিকে সতর্ক করে, কিন্তু কোম্পানি শুরুতে খুব একটা পদক্ষেপ নেয়নি বা ওই অভিযোগে মাথা কামায় না, কারণ খান ছিল তাদের অত্যন্ত বিশ্বস্ত একজন কর্মী। কিন্তু অক্টোবরের মধ্যে ইউরেনকোর খানের উপর সন্দেহ গাঢ় হলে ইউরেনকো খানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাছ থেকে সরিয়ে দিয়ে কম সংবেদনশীল সেক্টরে ট্রান্সফার করে দেয়। কিন্তু ততক্ষণে খানের পাঠানো কোম্পানির নাম ও লিস্ট অনুযায়ী পাকিস্তান ইউরোপীয় বিভিন্ন কোম্পানি থেকে নিজেদের ইউরেনিয়াম কর্মসূচির জন্য যন্ত্রাংশ কেনা শুরু করে দেয় আর এইসব খবরও গোয়েন্দা মারফত ছড়িয়ে পড়ে ডাচ প্রশাসনে। গুপ্তচর বৃত্তির অভিযোগে খান গ্রেপ্তার হতে পারেন। এই সংখ্যা থেকে 1975 সালের ডিসেম্বর মাসে খান সেন্ট্রিফিউজের সকল নকল নকশা, সিক্রেট ডকুমেন্টস ও ডায়াগ্রামগুলো নিয়ে পাকিস্তান চলে আসেন। এরপর মুসাদের দেয়া রিপোর্ট অনুসারে খানের এগেইনস্টে প্রমাণ পাওয়া যায়। তখন গুপ্তচর বৃত্তির অভিযোগে ডাচ আদালত খানকে 4 বছরের কারাদণ্ড দেয়। কিন্তু খান যেহেতু ইতিমধ্যে পাকিস্তান চলে এসেছেন সেহেতু খানের অনুপস্থিতিতে এই রায় কিভাবে কার্যকর হবে, সো এই রায় বাতিল হয়ে যায়। 75 সালের ডিসেম্বরে খান নেদারল্যান্ড থেকে পাকিস্তান চলে আসেন। 76 সালের জানুয়ারি মাসে খান যোগ দেন পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন PACE। এখন PAC যেহেতু অলরেডি প্লুটোনিয়াম দিয়ে কাজ করতেছে এবং সেটার নেতৃত্বে আছে মুনির আহমেদ
খান। সো তাদের দুজনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব একদম দৃশ্যমান। তখন ভুট্টো আব্দুল কাদের খানকে দায়িত্ব দেয় হাইলি এনরিচড ইউরেনিয়াম দিয়ে আব্দুল কাদের খান আলাদাভাবে চেষ্টা করার জন্য। আর হাইলি এনরিচড ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমার গবেষণার জন্য আব্দুল কাদের খান প্রতিষ্ঠা করেন ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটরি বা ইআরএল, যেটি 1980 সালের দিকে নাম পরিবর্তন করে রাখা হয় একিউ খান রিসার্চ ল্যাবরেটরি বা কেআরএল। পাকিস্তানের কাহুটা এলাকায় খান ল্যাবরেটরিতে পুরোদমে চলতে থাকে খানের পারমাণবিক বোমা তৈরির কর্মযজ্ঞ। খানের করা লিস্ট থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ আনা হতো ইউরোপের বিভিন্ন কোম্পানি থেকে। আর এই যন্ত্রাংশগুলো ইউরোপের বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে আসার জন্য আব্দুল কাদের খান ভুয়া কোম্পানির নেটওয়ার্ক তৈরি করেন। মানে হচ্ছে যে সকল কোম্পানির নামে ইউরোপের বিভিন্ন কোম্পানি থেকে যন্ত্রাংশ কিনতেন, বাস্তবে সেই সকল কোম্পানি এক্সিস্ট করতো না। এমনই একটি ছদ্মবেশী কোম্পানি ছিল বাটার ফ্যাক্টরি নামে, যে কোম্পানির নামে খান ছোট ছোট যন্ত্রাংশ কিনে নিয়ে এসে দেশে বসেই পুরো একটা পাওয়ার প্ল্যান্ট দাঁড় করিয়ে ফেলেন। এমনকি রাষ্ট্রীয় নথিতে এ সকল যন্ত্রাংশ একটি নতুন টেক্সটাইল কারখানায় ব্যবহার করা হবে বলে উল্লেখ করা হয়। গোপনে চলতে থাকা খানের এই মহাকর্মযজ্ঞ সম্পর্কে ধারণা করা হয় মিলিটারির একাংশ জানলেও জানতেন না কোনো পলিটিক্যাল নেতা কিংবা আমলারা, শুধুমাত্র ভুট্টো ছাড়া। কারণ ভুট্টোর বার্তা ছিল স্পষ্ট, খ্রিস্টানরা, ইহুদিরা, কমিউনিস্টরা, এমনকি হিন্দুরা যদি পারমাণবিক বোমা রাখতে পারে তাহলে মুসলিমরা কেন পারবে না। দুর্ভাগ্যবশত 1977 সালের এক সামরিক অভ্যুত্থানে ভুট্টোকে সরিয়ে দিয়ে পাকিস্তানের ক্ষমতায় আসেন জেনারেল মোহাম্মদ জিয়াউল হক। জিয়া ক্ষমতা আসার পর খানের এই প্রকল্প বন্ধ করে দেওয়ার চাইতে উল্টা কাদির খানকে আরো বেশি আর্থিক সহায়তা ও সকল রকম সহায়তার আশ্বাস দেন। তবে জিয়া কখনো প্রকাশ্যে স্বীকার করতেন না পাকিস্তান পারমাণবিক বোমা তৈরিতে কাজ করছে। Yes, it's false to hear. When Pakistan does not have the intention or the urgent desire to have a nuclear device, why should we have such thing? এরপর মাত্র 2 বছরের মাথায় অর্থাৎ 1978 সালে খানের ল্যাবরেটরিতে সফলভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়। কিন্তু 1979 সালে ব্রিটিশ গোয়েন্দারা পাকিস্তানের এই গোপন কর্মসূচি জার্মানির একটা বিখ্যাত ম্যাগাজিনে প্রকাশ করে দেয়। ফলে আন্তর্জাতিক বিশ্বের তীব্র সমালোচনায় ফেটে পড়ে। মার্কিন তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার পাকিস্তানের এগেনস্টে নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু আমেরিকার ওই নিষেধাজ্ঞা খুব একটা কাজে আসেনি, মানে ওই নিষেধাজ্ঞা খুব একটা টেকেনি। কারণ আমেরিকাকে নিজেদের প্রয়োজনে পাকিস্তানের শরণাপন্ন হতে হয়। কারণ হচ্ছে ওই বছরের ক্রিসমাস ডেতে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা করে বসে। সো আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নকে বা রাশিয়াকে ঠেকানোর জন্য পাকিস্তানের সাহায্য ছাড়া আমেরিকার আর কোনো বিকল্প ছিল না। ফলে যুক্তরাষ্ট্র একরকম চোখ বুজে নীরবে পাকিস্তানের এই পারমাণবিক কর্মসূচি মেনে নেয়। এমনকি পাকিস্তানের এগেনস্টে দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞাও তুলে নেয়। শুধু নিষেধাজ্ঞায় তুলে নেয় পাকিস্তানকে বিপুল পরিমাণে অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা প্রদান করে, যাতে পাকিস্তানের মুজাহিদিনদের সহযোগিতায় আফগানিস্তানের সোভিয়েতরা বা রাশিয়াকে ঠেকানো যায়। আব্দুল কাদের খানের মতে মার্কিনীদের ওই পদক্ষেপের কারণেই দ্রুত গতিতে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু অন্যদিকে ইসরায়েল পাকিস্তানের কাহুটা পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করে। 1981 সালে ইসরায়েল ইরাকের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ঠিক একই সময়ে ভারতের সাথে মিলে পাকিস্তানের স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করে। এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন কাহুটা। কিন্তু শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী প্ল্যান থেকে সরে দাঁড়ানোয় তা ভেস্তে যায়। ইন্ডিয়া এবং ইসরায়েলের এত সকল ষড়যন্ত্রের মধ্যে 1983 সালে পাকিস্তান প্রথম কল টেস্ট সম্পন্ন করে এবং 1986 সালের মধ্যে আব্দুল কাদের খান বিশ্বাস করতেন পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পাকিস্তান অর্জন করে ফেলেছে, শুধুমাত্র এখন একটা নির্দেশনার অপেক্ষা বা একটা সঠিক সময়ের অপেক্ষা। এরপর 1998 সালে ভারত আবারও 5টি পারমাণবিক পরীক্ষা চালায়। তখন পাকিস্তান আর দেরি না করে কয়েক সপ্তাহ পরেই সফল পারমাণবিক পরীক্ষা চালিয়ে নিজেদের পরমাণু শক্তিধর দেশ হিসেবে পরিচয় করিয়ে দেয়। সারা দেশ আনন্দে ফেটে পড়ে। সারা দেশের মানুষ পতাকা হাতে পাকিস্তানের পারমাণবিক পরীক্ষাকে উদযাপন করতে থাকে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এই ভারত এবং পাকিস্তান দুই দেশের প্রতিযোগিতা করে পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য দুই দেশের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। পাকিস্তান আব্দুল কাদের খানকে জাতীয় হিরো হিসেবে ঘোষণা করে, যার বরাতে পাকিস্তান আজ 170টি পারমাণবিক ওয়ারহেডের মালিক। কিন্তু গেস হোয়াট, একিউ খানের খেলা কিন্তু এখানে শেষ হয় নাই। একিউ খান পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর করার পাশাপাশি 1980-এর দশকের মাঝামাঝি বিশাল এক সিক্রেট নেটওয়ার্ক তৈরি করেন, যা পরবর্তীতে পুরো বিশ্বকে চমকে দেয়। ধারণা করা হয় খানের এই সিক্রেট নেটওয়ার্ক উত্তর কোরিয়া, ইরান এবং লিবিয়াকে পারমাণবিক অস্ত্র তৈরির নকশা এবং প্রযুক্তি দিয়েছিল। কিভাবে? কাদের খান যখন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির জন্য যন্ত্রাংশ অর্ডার করতেন, সেটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি অর্ডার করতেন। ফলশ্রুতিতে এই যে এক্সট্রা যে জিনিসগুলো থেকে যেত, এই জিনিসগুলো কাদের খান তার সিক্রেট নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন দেশে বিক্রি করতেন। খানের কাছে যে এক্সট্রা সেন্ট্রিফিউজগুলো ছিল সেগুলো ধারণা করা হয় ইরান, কোরিয়া এবং লিবিয়ার কাছে বিক্রি করেছেন। এমনকি ধারণা করা হয় তিনি ইরাককেও প্রযুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইরাক সেটা গ্রহণ করেনি। সেই সময়টাতে খান গোপনে একাধিকবার উত্তর কোরিয়া সফর করেন। ধারণা করা হয় উত্তর কোরিয়াকে তিনি পারমাণবিক প্রযুক্তি দেওয়ার বিনিময়ে উত্তর কোরিয়ার সহায়তায় আব্দুল কাদের খান নিজেদের দেশে গড়ি মিসাইল তৈরি করেন। এছাড়া এই কিউ খানের
সিক্রেট নেটওয়ার্ক 1997 সালের দিকে লিবিয়ায় সেন্ট্রিফিউজ উপকরণ সরবরাহ করা শুরু করে। ফলে লিবিয়াও একটি পরীক্ষামূলক ইউরেনিয়াম এনরিচমেন্ট কেন্দ্র স্থাপন করে। এমনকি লিবিয়া প্রায় 2 টন ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড সংগ্রহ করেছিল, যা সেন্ট্রিফিউজে ব্যবহার করা হয়। কিন্তু লিবিয়া এগুলো কোথা থেকে পেয়েছে, কে দিয়েছে, সেটা এখনো অজানাই থেকে যায়। কেউ কেউ দাবি করে লিবিয়া এই প্রযুক্তিগুলো পেয়েছিল উত্তর কোরিয়া থেকে, কেউ কেউ দাবি করে লিবিয়া এই প্রযুক্তিগুলো পেয়েছে পাকিস্তান থেকে। কিন্তু মজার বিষয় হলো লিবিয়া, উত্তর কোরিয়া এবং পাকিস্তান 3 দেশে যে প্রযুক্তি ব্যবহার করেছিল সেটা হচ্ছে নেদারল্যান্ড বা ডাচ কোম্পানি ইউরেনকোর প্রযুক্তি। ফলে এটা সহজেই অনুমান করা যায় ইউরেনকোর কর্মচারী খানই 3 দেশকে এই প্রযুক্তিগুলো সরবরাহ করেছিল। এমনকি এই অভিযানগুলো এতটাই গোপনে ছিল যে জুলফিকার আলী ভুট্টোর কন্যা তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ইরানের সাথে পারমাণবিক প্রযুক্তি ভাগাভাগির কর্মসূচি সম্পর্কে অবহিত ছিলেন না। আর এই পুরো প্রক্রিয়া চলাকালীন মোসাদ ধাপে ধাপে খানের উপর নজর রেখেছিল। বিশেষ করে 1980 থেকে 1990 এর দশকে তারা মধ্যপ্রাচ্যে খানের প্রতিটি সফরে খানের পেছনে পড়েছিল। কিন্তু তারা পুরোপুরি বুঝে উঠতে পারে না খান আসলে করছেটা কি। এতটাই মাস্টারমাইন্ড ছিল একিউ খান। এরপর বহু বছর পর মোসাদের সাবেক প্রধান সাবির সাপটাই প্রকাশ করেছিলেন যে তিনি যদি জানতেন খান কি খুঁজছিলেন, খান কি করতেছিলেন, তাহলে তিনি ইতিহাসের গতিপথ পরিবর্তন করার জন্য খানকে হত্যা করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতেন। খান শুধু পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র দিয়ে নয়, বরং প্রযুক্তি বিক্রি করে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে সাহায্য করতে চেয়েছিল। কারণ পারমাণবিক চুক্তির বিনিময়ে লিবিয়া থেকে $100 মিলিয়ন এসেছিল বলে ধারণা করা হয়। তিনি কেবল পাকিস্তানকে পারমাণবিক মর্যাদা দেননি, তিনি এই অঞ্চলের জিওপলিটিক্সের খেলা বদলে দিয়েছেন এবং বিশ্বের মুসলিম সমাজকেও পারমাণবিক মর্যাদায় বসিয়েছেন। খান পশ্চিমাদের জন্য এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়, কারণ খানের যে সিক্রেট নেটওয়ার্ক এটা বিশ্বে একের পর এক দেশকে শুধু পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি দিয়ে যাচ্ছিল। এমনকি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বুঝতে পারতেছিল যে এরকম একটা সিক্রেট নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে, কিন্তু এই নেটওয়ার্কের সেন্ট্রালে কে তাকে ধরতে পারতেছে না, তাকে অনুমানও করতে পারতেছে না। এতটাই সিক্রেটলি খানের এই নেটওয়ার্ক পরিচালিত হচ্ছিল। আর খানকে যখন অন্যান্য দেশ ইরাক, ইরান, উত্তর কোরিয়া এবং লিবিয়া সকল দেশে প্রযুক্তি দেওয়ার কথা জিজ্ঞেস করা হয়, তখন খান পশ্চিমাদের বিশেষ করে ব্রিটিশ এবং আমেরিকাকে উদ্দেশ্য করে বলে, এই লোকেরা কি মনে করে তারা ঈশ্বর কর্তৃক বিশ্বের অভিভাবক হিসেবে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ খান অন্যান্য দেশকে পারমাণবিক ক্ষমতাধর করে পশ্চিমা সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী করে তুলতে চেয়েছিলেন। উম্মার শ্রেষ্ঠ সন্তান আব্দুল কাদের খান 2021 সালে ইন্তেকাল করেন। মহান আল্লাহ তাআলা ওনাকে উত্তম প্রতিদান দান করুক। No, my name is clear. My country, my people know me very well, and I don't care what the world thinks about me. I did whatever I could do for my country, and I'm proud of it. And the people are proud of me, and they love me for it. And the rest I don't care who says what.